হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেগেছে তো সকলকে স্বাগত। আর জিকের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেখানে আমরা হিস্ট্রি নিয়ে আলোচনা করছিলাম। তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৌর্য বংশ। যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এক্সামে আসে বা আসার মতো প্রত্যেকটি কোশ্চেন নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। তো এই সিরিজের প্রত্যেকটি ভিডিও কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস থেকে শুরু করে ডব্লিউবিপি, কেপি, তাছাড়া 2025 ক্লার্কশিপ মিসলেনিয়াসের এক্সাম আছে, এমনকি রেলওয়ের এক্সাম, গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি প্রত্যেকটি এক্সাম, সিজিএল, সিসিএল, এমটিএস প্রত্যেকটার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। এটা পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি যুক্ত হয়েছেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে ফার্স্ট কোশ্চেন যেটা বলছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি মৌর্য সাম্রাজ্যের শাসকদের সঠিক কালানুক্রমিক ক্রম দেয়? ফার্স্ট অপশন কি আছে? বৃহদ্রথ, চন্দ্রগুপ্ত, বিন্দুসার, অশোক। সেকেন্ড অশোক, বৃহদ্রথ, চন্দ্রগুপ্ত, বিন্দুসার। 3 নম্বর অপশন চন্দ্রগুপ্ত, বিন্দুসার, অশোক, বৃহদ্রথ। 4 নম্বর অপশন বিন্দুসার, চন্দ্রগুপ্ত, অশোক, বৃহদ্রথ। কোন অপশানটি এখানে সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু আমাদের ফার্স্ট আসবে, যেটা 3 নম্বর অপশানে আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কিন্তু বিন্দুসার, তিনি চন্দ্রগুপ্তের পুত্র এবং অশোকের পিতা, অর্থাৎ বিন্দুসারের পর অশোক আসবে এবং অশোকের পর আসবে কে? বৃহদ্রথ। তিনি কিন্তু মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন। টোটাল মৌর্য বংশ যেটা 324 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই বংশটা ছিল, যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, বিন্দুসার 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ, অশোক 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ এবং সবার শেষে 232 থেকে 185 যেটা বৃহদ্রথ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখে নেব। গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্রোকোটাস বলা হয়? সান্দ্রোকোটাস কাকে বলা হয়? সান্দ্রোকোটাস বা কেটাস। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, ধননন্দ। মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। 3 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে। চন্দ্রগুপ্ত মৌর্য উপাধি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মহারাজা ধীরাজ। গ্রিকরা তাকে সান্দ্রোকেটাস বা সান্দ্রোকোটাস বলতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেগাস্থনিস তার আমলে সেলুকাসের দূত হিসেবে কিন্তু এসেছিলেন। তাছাড়া মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 24 বছর রাজত্ব করার পর শেষ জীবনে তিনি কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেন এবং মহীশূরের শ্রবণ বেলগোলায় ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন, সেখানে তিনি দেহত্যাগ করেন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে, মহারাজা ধীরাজ কার উপাধি? চন্দ্রগুপ্ত মৌর্যের। সান্দ্রোকেটাস কাকে বলা হয়? যেখানে কোশ্চেনটা আছে চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থনিস কার শাসনকালে বা কার আমলে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের। কার দূত হয়ে? সেলুকাসের দূত হয়ে। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ বয়সে বা শেষ জীবনে কোন ধর্ম গ্রহণ করেন? জৈন ধর্ম। কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? শ্রবণ বেলগোলায়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখে নেব। নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কে প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? ভি গার্ডন চাইল্ড, জেমস টেলর, আলেকজান্ডার কানিংহাম, জেমস প্রিন্সেপ। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে 4 নম্বর অপশন জেমস প্রিন্সেপ। কে প্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ। অশোকের যে শিলালিপিগুলি ছিল ব্রাহ্মী, খরশ্রী, অ্যারামাইক, গ্রিক ভাষায় লেখা, যার মধ্যে অশোকের লিপি ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। কত সাল? 1837 সালে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অশোক নিজেকে দেবনং প্রিয় বা প্রিয়দর্শী বলতেন এবং তার সিংহাসন আরোহণ হয় 273 খ্রিস্টপূর্বাব্দ এবং রাজ্যাভিষেক ঘটে
69 খ্রিস্টপূর্বাব্দ। ইম্পর্টেন্ট, মনে রাখবেন। কলিঙ্গ যুদ্ধ অশোকের আমলে তার রাজ্যাভিষেকের 8 বছর পর হয়, 261 অব্দে কলিঙ্গ যুদ্ধ হয়। এগুলো ইম্পর্টেন্ট। চলে যাবো পরবর্তী কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশান। পরবর্তী কোশ্চেন কি বলছে, রাজা অশোক কত সালে মারা যান? তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? 232, অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। একটু আগেই বললাম 273 থেকে 232 পর্যন্ত কার শাসনকাল? সম্রাট অশোকের। আর এখান থেকে যে সমস্ত পয়েন্টগুলি ইম্পর্টেন্ট, অশোক নিজেকে দেবনং প্রিয় বা প্রিয়দর্শী বলতেন। যে লিপি ব্রাহ্মী, খরষ্টি, আরামাইক, গ্রিক ভাষায়, তার মধ্যে ব্রাহ্মী লিপি পাঠ উদ্ধার করেন জেমস প্রিন্সেপ। সিংহাসন আরোহণ 273 খ্রিস্টপূর্ব, রাজ্যাভিষেক ঘটে 269 খ্রিস্টপূর্ব, তার মধ্যে কলিঙ্গ যুদ্ধ আছে 261 অব্দে, 8 বছর পর রাজ্যাভিষেকের। তো এগুলো ইম্পর্টেন্ট। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কি বলছে দেখে নেব। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। মৌর্য সাম্রাজ্যের স্তম্ভের প্রতীক যা সিংহস্তম্ভ নামে পরিচিত, এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সারনাথ। সাঁচি স্তূপ, সারনাথ, অশোক স্তূপ মৌর্য যুগের শ্রেষ্ঠ শিল্পগুলোর নিদর্শনের মধ্যে এক একটি, যেখানে সারনাথের স্তম্ভের শীর্ষে সিংহ মূর্তি আছে 4টি, যা বর্তমানে ভারতের জাতীয় প্রতীক। আর 4 ধরনের কী কী প্রাণী আছে স্তম্ভের শীর্ষের যে 4টি প্রাণী? হাতি, ঘোড়া, সিংহ আর বৃষ। মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী কী প্রাণী 4টি? হাতি, ঘোড়া, বৃষ ও সিংহ। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশান। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। নিম্নলিখিত গ্রিক শাসকদের মধ্যে কে মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন? সেলুকাস, দ্বিতীয় অ্যামিনটাস, তৃতীয় অ্যামিনটাস, দ্বিতীয় ফিলিপ। তো মেগাস্থিনিসের আমলে, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্থিনিস কার দূত হিসেবে এসেছিলেন? সেলুকাসের দূত হিসেবে এসেছিলেন। তো 1 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু প্রথমেই আলোচনা করে দিয়েছি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। মৌর্য রাজবংশের শাসক হওয়ার আগে সম্রাট অশোক কোথাকার গভর্নর ছিলেন? অপশান কী বলছে একবার দেখে নেব। উজ্জয়িনী, দাতিয়া, ইন্দোর, ভোপাল। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উজ্জয়িনী। তো মৌর্য রাজবংশের শাসক হওয়ার আগে সম্রাট অশোক কিন্তু উজ্জয়িনীর গভর্নর ছিলেন। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। অশোকের নিচের কোন শিলালিপিতে তার নাম অশোক উল্লেখ করা হয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3 নম্বর অপশান। মাস্ক লিপিতে কিন্তু তার নাম অশোক এটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তার সাথে সাথে ধম্ম বা ধর্ম এই কথাটিও কিন্তু মাস্কের লিপিতে উল্লেখ করা হয়েছে। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। এখানে আরেকটি পয়েন্ট বলবো ইম্পর্টেন্ট। অশোককে কিন্তু চণ্ডাশোক বা ধর্মাশোকও বলা হয়। চণ্ডাশোক কারণ অশোক 99 জন ভাইকে হত্যা করে এবং খ্রিস্টপূর্ব 273 অব্দে সিংহাসনে বসেন। এটা কিন্তু বলা আছে সিংহলের মহাবংশ নামে একটা পালি গ্রন্থে। তো এই টাইপের কথা বলা আছে। তো যে কারণে অশোককে চণ্ডাশোকও বলা হয়। পরে তিনি ধর্মাশোকে পরিণত হয় চণ্ডাশোক থেকে। তো চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে গ্রিক লেখকরা অমিত্রাঘাত উপাধি দিয়েছেন? অমিত্রাঘাত, যেটার অর্থ হচ্ছে শত্রু নিধনকারী। সঠিক অ্যান্সার কোনটা হবে? চন্দ্রগুপ্ত মৌর্য, আলেকজান্ডার, সেলুকাস, নিকেটর আর বিন্দুসার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বিন্দুসার। বিন্দুসারকে কিন্তু অমিত্রাঘাত, যার অর্থ শত্রু নিধনকারী, বলা হয়েছে ব্রাহ্মণ গ্রন্থে। কিন্তু গ্রিক গ্রন্থে তাকে কিন্তু অ্যামিট্রোকেটাস বলা হয়েছে। গ্রিক গ্রন্থে কি বলা হয়েছে? অ্যামিট্রোকেটাস। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে।
অশোকের শিলালিপি অনুসারে নিম্নলিখিত কোনটি মগধ সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল না? তোষালি, উজ্জয়িনী, তক্ষশিলা, ইন্দ্রপ্রস্থ। এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 4 নম্বর অপশান ইন্দ্রপ্রস্থ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। রাজা অশোকের কন্যার নাম কি ছিল যাকে তিনি একজন বৌদ্ধ ধর্মপ্রচারকের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছিলেন? পদ্মাবতী, চারুমতী, অসন্ধিমিত্র, সিংহমিত্রা। সঠিক অ্যান্সার হয়ে যাবে সংঘামিত্রা। পুত্র ছিলেন মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা ধর্মপ্রচারের উদ্দেশ্যে সিংহলে পাঠিয়েছিলেন। সেই সময় সিংহল রাজ ছিলেন তিতাস। এই ব্যাপারে তিনি কিন্তু বিশেষ সাহায্য করেছিলেন। এবং মধ্য এশিয়ায় পাঠিয়েছিলেন পুত্র কুণালকে। ব্রহ্মদেশে পাঠিয়েছিলেন সোন উত্তর নামে দুজন দূতকে। তো এগুলো মনে রাখবেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সংঘমিত্রা। পরবর্তী কোশ্চেন, অশোকের শিলালিপির পিছনের উদ্দেশ্য কী ছিল? ধর্মনীতি প্রচার করা, ভেরিঘোষ প্রচার করা, সাম্প্রদায়িক বিশ্বাস প্রচার করা, ব্যাপক ধর্মান্তর প্রচার করা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ধর্মনীতি প্রচার করা। কলিঙ্গ যুদ্ধ, যেটা 261 অব্দে। তো কলিঙ্গ যুদ্ধের পর সবার অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তো একটু আগে একটা পয়েন্ট বললাম, যেখানে বলেছিলাম চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেন। এখানে বলছি অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তো এই পয়েন্টগুলো মনে রাখবেন, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এক্সামে আসে। তো বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বা মঙ্গলীপুত্র তৃষায় ব্যাপারে অশোককে প্রভাবিত করেন এবং পরবর্তীতে তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করে ধর্মনীতি প্রচারের কাজ শুরু করেন। ঠিক তখনই দিগ্বিজয় পরিণত হয় ধর্মবিজয়ে, রণভেরি পরিবর্তিত হয় ধর্মভেরিতে, আর চণ্ডাশোক হয়ে ওঠেন ধর্মাশোকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? ধর্মনীতি প্রচার করাই হচ্ছে অশোকের যে সমস্ত শিলালিপিগুলি আছে সেগুলোর প্রধান উদ্দেশ্য। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। নিম্নোক্তদের মধ্যে কে প্রথম মৌর্য শাসক যিনি শিলালিপির মাধ্যমে মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন? সম্রাট অশোকই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। বিভিন্ন শিলালিপি টোটাল 14টি আছে। 14টি এই শিলালিপিগুলির মাধ্যমে কিন্তু তিনি বিভিন্ন মানুষের কাছে ধর্মের যে কথা সেটা প্রচার করে দেওয়ার চেষ্টা করেছিলেন। চলে যাব পরবর্তী কোশ্চেনে। নিচের কোন শাসক মৌর্য রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন না? বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত, বিম্বিসার। সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে বিম্বিসার। বিম্বিসার কিন্তু মৌর্য বংশের অন্তর্গত নয়, হর্ষাঙ্ক বংশের অন্তর্গত। হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠা করেন বিম্বিসার। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। তো এখানে মনে রাখবেন হর্ষাঙ্ক বংশের সাথে রিলেটেড বিম্বিসার হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। উপাধি ছিল শ্রেণিক আর রাজধানী ছিল রাজগীর এবং গ্রীবরাজ। পরবর্তী কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত মধ্যে কে চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে বসে? তার পুত্র বিন্দুসার। তিনি অশোকের পিতা ছিলেন। বিন্দুসারের পর বসে অশোক। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। অশোক কলিঙ্গ জয় করার জন্য যুদ্ধ করেছিলেন। কলিঙ্গ ছিল উপকূলীয় ড্যাশের প্রাচীন নাম। উড়িষ্যা কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। কলিঙ্গ ছিল উপকূলীয় উড়িষ্যার প্রাচীন নাম। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। অশোক কলিঙ্গ, তো এক কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? উড়িষ্যা। উপকূলীয় ড্যাশ এর প্রাচীন নাম উড়িষ্যা। কি বলছে, কোন যুদ্ধের পর অশোক যুদ্ধনীতি পরিত্যাগ করেন? একটু আগেই বললাম কলিঙ্গ যুদ্ধ 261 অব্দে। কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং তাকে প্রভাবিত করেছিল মঙ্গলীপুত্র তৃষা, উপগুপ্ত। এবং এই যুদ্ধনীতি পরিত্যাগ করে এবং তিনি পরবর্তী যুদ্ধনীতি পরিত্যাগ করে ধর্মনীতি প্রচারের কাজ শুরু করেন, যেখানে দিগ্বিজয়ে পরিণত হয় ধর্মবিজয়ে, রণভেরি পরিণত হয় ধর্মভেরিতে এবং চণ্ডাশোক হয়ে ওঠে ধর্মাশোক। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তাহলে কোনটা? কলিঙ্গ যুদ্ধ 261 অব্দ। ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। নিম্নলিখিত কোন উৎসে পাটলিপুত্রের প্রশাসনের বিষয়ে উল্লেখ করা আছে? সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে এখানে? ইন্ডিকা। 3 নম্বর অপশান কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে।
ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থটি কার? মেগাস্থেনিসের। পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে বেশি জানা যায় এই ইন্ডিকা থেকে। তো মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মেগাস্থেনিসের ইন্ডিকা, পরবর্তীতে কোশ্চেনও পাবেন। এবং মেগাস্থেনিস কার আমলে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন এবং সেলুকাসের দূত হিসেবে আসেন। ইম্পর্টেন্ট, মনে রাখবেন। পরবর্তী কোশ্চেনে চলে যাব, কি বলছে দেখে নেব। ধননন্দকে পরাজিত করে কে মৌর্য রাজবংশ প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চন্দ্রগুপ্ত, কারণ চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। এবং চন্দ্রগুপ্তের পর আছে বিন্দুসার, তারপর অশোক, তারপর বৃহদ্রথ। তো চন্দ্রগুপ্ত ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো: মহারাজাধিরাজ উপাধি, গ্রিকরা বলতো সান্দ্রিকেটাস, সেলুকাসের সাথে যুদ্ধ হয় 305 খ্রিস্টপূর্বাব্দে, মেগাস্থিনিস তার আমলে সেলুকাসের দূত হিসেবে ভারতে আসে এবং তিনি 24 বছর রাজত্ব করার পর শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং পরবর্তীতে মহীশূরের শ্রবণ বেলগলায় ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম প্রচারে যান এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। অধিকাংশ অশোকন শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে ব্রাহ্মী, 2 নম্বর অপশন রাইট অ্যান্সার। তো অশোকের শিলালিপির যে ভাষা সেটা 3টি: প্রাকৃত, গ্রিক এবং অ্যারামিক। প্রকৃত ভাষাতে ব্রাহ্মী এবং খরষ্টি লিপি ব্যবহৃত হতো যাতে সাধারণ লোকেরা বুঝতে পারে, এবং অবশিষ্ট লিপিগুলি হচ্ছে গ্রিক বা অ্যারামিক ভাষায় লেখা হতো। তো অধিকাংশ যে লিপি, তার মধ্যে অধিকাংশ লিপিগুলো ব্রাহ্মীতে লেখা হতো। তো চলে যাব পরবর্তী কোশ্চেন। আর এই ব্রাহ্মী লিপির পাঠ উদ্ধার করেছিলেন কে? জেমস প্রিন্সেপ। এটা কোশ্চেন কিন্তু আমরা আগে দেখেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী কোশ্চেন। এখানে 2 নম্বর রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিস কার দরবারে এসেছিলেন? এতক্ষণ ধরে বলে বলে আসছে চন্দ্রগুপ্ত মৌর্য, 4 নম্বর অপশন রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলছে? মৌর্য ভারতের বিবরণ ইন্ডিকা কে রচনা করে? ইন্ডিকা কার? মেগাস্থিনিসের, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে সেলুকাসের দূত হিসেবে ভারতে এসেছিলেন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। নিচের কোন রক এডিক্ট কলিঙ্গের সাথে অশোকের যুদ্ধের বিবরণ দেয়া আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মেজর রক এডিক্ট 13, অপশান 1 কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। অশোকের শাসনকালে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা, কলিঙ্গের উপর বিজয় লাভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিলালিপি 13-তে অশোক নিজে কলিঙ্গ যুদ্ধের তার নিজের জীবনে প্রভাব উল্লেখ করে গেছেন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মেজর রক এডিক্ট 13, এবং এই কলিঙ্গ যুদ্ধ হয় 261 অব্দে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। নিচের কোন বইটিতে মৌর্যদের অধীনে ভারতীয় সমাজকে 7টি শ্রেণীতে বিভক্ত করার কথা বলা হয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? মুদ্রা রাক্ষস, পুরাণ, কৌটিল্যের অর্থশাস্ত্র, ইন্ডিকা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 4 নম্বর অপশন ইন্ডিকা। যে বইটিতে মৌর্যদের অধীনে ভারতীয় সমাজকে 7টি শ্রেণীতে বিভক্ত করার কথা বলা হয়েছে। ইন্ডিকা কার লেখা? মেগাস্থিনিসের, যেখানে পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে বেশি বেশি তথ্য দেওয়া আছে এবং জানা যায়। তো চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। পেশোয়ার কাছে মৌর্য সাম্রাজ্যের উত্তর পশ্চিম অংশে অশোকন শিলালিপিগুলি ছিল খরষ্টি লিপি, 3 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখে নেব। কোন সাহিত্যিক উপাদান থেকে জানা যায় যে নন্দদের উৎখাত করতে চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তা লাভ করেন? সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে মুদ্রা রাক্ষস, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। নন্দদের উৎখাত করতে চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তা লাভ করে বিশাখ দত্ত, যার লেখাকে মুদ্রা রাক্ষস লিখেছেন কে? বিশাখ দত্ত। অপশন 1 এখানে রাইট অ্যান্সার হচ্ছে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে। কোন প্রধান রক এডিক্টে অশোক ব্রাহ্মণ এবং শ্রমণদের জনসাধারণের উদারতার জন্য পরামর্শ দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 3 নম্বর অপশান। প্রধান রক এডিক্ট বা মেজর রক এডিক্ট 3-তে অশোক ব্রাহ্মণ আর শ্রমণদের জনসাধারণের উদারতার জন্য পরামর্শ দিয়েছিলেন। তো এখানে বলবো
প্রথম যে শিলালিপি সেখানে পশু হত্যা নিষিদ্ধ করা আছে, ইম্পর্টেন্ট। দ্বিতীয় শিলালিপিতে চোল, সত্যপুত্র, কেরলপুত্র, পরদয়া বংশের নিয়ে উল্লেখ আছে। তৃতীয়ত এখানে বলা আছে ব্রাহ্মণ বা প্রাদেশিক যুক্ত রাজকীয় ধর্ম প্রচার নিয়ে দেওয়া আছে, বা শ্রমণদের জনসাধারণ উদারতার পরামর্শ যেটা দেওয়া আছে। চতুর্থতে সমাজের উপর ধর্মের প্রভাব। পঞ্চমে ধর্ম মহাপাত্রদের নিয়োগের উল্লেখ করা আছে। তো এই সমস্ত বিভিন্ন যে শিলালিপি 14টি সেখানে কিন্তু বিভিন্ন সম্পর্কে বলা আছে, যেটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। পরবর্তী কোশ্চেন কি বলছে, ঘটনাগুলি সাজাতে বলছে ক্রমানুসারে। কলিঙ্গ যুদ্ধ বিন্দুসারের গতিপ্রাপ্তির শুঙ্গ রাজবংশ। তো এখানে কিন্তু ফার্স্ট হবে শুঙ্গ রাজবংশ, একটু ভুল বললাম, ফার্স্ট হবে বিন্দুসারের গতিপ্রাপ্তি 2 নম্বর, তারপর কলিঙ্গ যুদ্ধ, কারণ কলিঙ্গ যুদ্ধ হয় অশোকের আমলে, আর অশোকের পিতা হচ্ছে বিন্দুসার, তাহলে বিন্দুসার 2 হবে ফার্স্ট, তারপর হবে 1, তারপর হবে 3, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। চলে যাবো পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখে নেব। চন্দ্রগুপ্ত মৌর্য তার অন্তিম দিন কোথায় কাটিয়েছিলেন? তো একটু আগেই বললাম শ্রবণবেলগোলায় ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন তিনি, মহীশূরের শ্রবণবেলগোলায়, সেখানেই তিনি তার অন্তিম দিন অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশান। তো এই হচ্ছে আজকের টপিক, যেগুলো নিয়ে আলোচনা করে দিলাম পরপর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। প্রতিদিন রাত 10টায় এই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক সময় আপডেট পৌঁছে যাবে। পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।